আচ্ছা দেখো, যদি 4 আর 3 বুঝে থাকো তাহলে 4-4টা একটু দেখো কি বলছে যে তোমাদের এরকম যে 1, -2 বিন্দু থেকে তোমাদের কত 7.5 একক দূরবর্তী এবং 3x + 4y - 7 রেখাটি সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো আর কি। ঠিক আছে, একটা বিন্দু থেকে তোমাদের কি বলছে যে এত একক দূরবর্তী, আচ্ছা এই বিন্দু থেকে এত দূরত্ব এবং এত রেখার সমান্তরাল। আচ্ছা আগের গুলাই বলছে, এখানে জাস্ট একটু বাড়াই বলছে। যেমন দেখো এরকম যেমন এটা হচ্ছে 4 নম্বর। সো এখানে তোমার ধরো এখানে একটা বিন্দু দেওয়া আছে আর কি। সো এখানে জাস্ট একটা বিন্দু থেকে একটা দূরত্ব দিছে আর কি, মানে একটা সরল। আমরা 4 নম্বর টাইপে দেখছিলাম যে একটা সরল রেখা থেকে তোমাদের 2 একক বা 3 একক দূরত্বে একটা সরল রেখার তোমার লম্ব দূরত্ব দেখছি, বা সমান্তরাল একটা সরল লম্ব দূরত্ব দেখছি। তবে এখানে একটা মানে সরল রেখা থেকে দূরত্ব না, এখানে একটা বিন্দু থেকে দূরত্ব বলছে আর কি। ঠিক আছে, সো বিষয়টা মানে প্রথম টাইপের সাথে একটু টাচ দেওয়ার চেষ্টা করছে। যেমন দেখো ধরো এটা আমার একটা বিন্দু, এটা ধরো আমার ও বলে দিচ্ছে 1, -2 বিন্দু। সো এটা যদি হয় তাহলে দেখো এটা থেকে আমার ও বলতেছে যে এরকম যে একটা সরল রেখা, ধরো এটা আমার হচ্ছে একটা সরল রেখা, এটা হচ্ছে আমাদের সরল রেখা। সো এই সরল রেখার ও আমাকে বলছে যে লম্ব দূরত্ব হচ্ছে এটা, এটা হচ্ছে লম্ব দূরত্ব, সেটা আমার ডি। এটা আছে এরকম এত একক। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার। এখন মানে একটা সর আর হচ্ছে একটা সরলরেখা দিচ্ছে, সরলরেখা দিচ্ছে এটা আর কি, আর একটা সরলরেখা দিচ্ছে। বলছে এটা তোমাকে বলছে যে 3x + 4y - 7, এটা হচ্ছে সরলরেখা 1। সো ও আমাকে বলে দিচ্ছে যে তোমাদের 1, -2 বিন্দু থেকে এত দূরত্বে দূরবর্তী, মানে দূরবর্তী এবং কি বলছে যে এই সরলরেখা সমান্তরাল, এই সরলরেখার সমান্তরাল রেখাগুলির সমীকরণ নির্ণয় করো। এখন কথা হচ্ছে এখানে কিন্তু দুইটা সরলরেখা আসবে। দেখো মানে -1, -2 বিন্দু থেকে তোমার ডি দূরত্বে আমার 1 নং সরলরেখার সমান্তরাল একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে আছে। এত একটু দূরত্বে 1 নং সরলরেখার সমান্তরাল একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে আর কি। ঠিক আছে, সো এখন দেখো তোমার এই তোমাদের 1, -2 বিন্দু থেকে আমার এই ডি দূরত্বে কিন্তু দুটো সরলরেখা হতে পারে আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে তবে এখানে আরেকটা হবে, যেমন এই পাশে আরেকটা কিন্তু হতে পারে, না আপত্তি নাই। এটাও কিন্তু আমার 1 নং সহ, এটা যদি আমার 2 নং হয়, এটাও কিন্তু আমার 2 নং। তো এটাও কিন্তু আমার ডি দূরত্বে আছে, বুঝতে পারছো? এটাও কিন্তু আমার ডি দূরত্বেই আছে। তাহলে দেখো এখানে কিন্তু আমার দুটো সরলরেখার সমীকরণ আসবে। তাহলে দেখো আমার যেহেতু এই 2 নং সরলরেখাটা আমার 1, -2 বিন্দু হতে আমার ডি দূরত্বে আছে, তাহলে কিন্তু আমি সেই তোমাদের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, যেমন এরকম ছিল। এখন কথা হচ্ছে দেখো আমার 2 নং সরলরেখার সমীকরণ কিন্তু আমি জানি, কারণ এটা সমান্তরাল যেহেতু বলছে, তাহলে ওটা আর কি হবে দেখো 3x + 4y + t = 0, কারণ ওর সমান্তরাল যেহেতু। সো এখন দেখো যেহেতু আমার এই 2 নং সরলরেখাটা হচ্ছে ডি দূরত্বে আছে তোমার 1, -2 বিন্দু থেকে, তাহলে লম্ব দূরত্বের সূত্রটা অ্যাপ্লাই করো। তুমি বলতে পারো যে 1, -2 বিন্দু থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে তোমার কত, ডি = এত একক। ঠিক আছে, সো এরকম হলে আমি জাস্ট দেখো আমি কি করব, এই সমীকরণে জাস্ট স্থানাঙ্কটা বসাই দেব, যেমন এরকম
সুতরাং আমি ডির জায়গায় প্লাস মাইনাস নিয়ে কাজ করি, কারণ আমার ডির উত্তরটা এখানে অলরেডি দেওয়া আছে। সো এটা আমি প্লাস মাইনাস এখানে আমার আসে এরকম, দেখো যদি মানটা বসাই তাহলে কি আসে, দেখো এখানে আসবে হচ্ছে তোমাদের 3 আসবে, এখানে হচ্ছে তোমাদের -8, তোমার 3 -8, আর এখানে আসবে তোমাদের প্লাস কে ডিভাইড বাই আমার 5 কেন, কারণ হচ্ছে আমার দেখো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা মানে রুটের ভিতরে আর কি। সো এরকম হবে, এরকম হলে এখানে আসবে তোমাদের এরকম, এটাকে দেখাতে এরকম দেখো 15/2 এরকম। তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি। সো এটা কিন্তু 7.5 আসে। তাহলে দেখো এটাকে আমি কী করতে পারি, তোমাদের এখানে যদি ক্যালকুলেশন করি আর হচ্ছে তোমাদের প্লাস মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এখানে দেখো 5 তোমাদের 5 প্লাস কে ডিভাইড বাই 5 এরকম আসে। এটা 8 হয়ে এটা 5 ইকুয়াল টু তোমাদের প্লাস মাইনাস দেখো এরকম আসে 15/2, ঠিক আছে 15/2 আসে। তাহলে আমার এখানে কিন্তু দেখো আমি 2 দ্বারা গুণ করে দিই, তাহলে এটাকে এরকম করলে আমার এখানে আসবে হচ্ছে যে 10 প্লাস 2k, 10 প্লাস 2k ইকুয়াল টু তোমাদের দেখো আমার যদি এটাকে গুণ করি তাহলে প্লাস মাইনাস 75, ঠিক আছে এরকম আসে। সো আমি যদি শুধু 2kটা লাগবে তাহলে তুমি বলতে পারো যে 2k আমার লাগবে শুধু কেটা আর কি, বা 2k এরকম 10 প্লাস মাইনাস তোমাদের এরকম আসে। এটা আমাদের -10 ছিল আর কি, আচ্ছা এটা তো -5 ছিল, তাহলে -10 হবে আর কি। তাহলে এটা আসে এরকম +10 হবে, প্লাস 75 এরকম আসে দেখো। তাহলে আমার এখানে কে এর দুইটা মান আসবে, কে এর দুইটা মানের জন্য আমার দুটো সমীকরণ আসবে আর কি, ঠিক আছে। সো দেখো সুতরাং আমি প্লাস নিয়ে কে এর একটা মান পাবো, যদি প্লাস নেই তাহলে কি আসে এখানে দেখো 2k ইকুয়াল টু এখানে আসবে 85, বা তুমি কে ইকুয়াল টু আসবে হচ্ছে 85 ডিভাইড বাই 2 এটা আসে। সো এটা নিয়ে একটা সমীকরণ পাবো, আর মাইনাস নিয়ে আমি আরেকটা সমীকরণ পাবো, যেমন 2k দেখো এটা হচ্ছে তোমার 65 -65 সরি, বা কে ইকুয়াল টু তোমাদের এরকম আসবে যে দেখো এরকম তোমাদের মাইনাসের তোমাদের 65 ডিভাইড বাই 2 এরকম আসে। সো দুইটা কে এর জন্য আমার দুইটা সমীকরণ আসবে। তাহলে নির্ণয় সরলরেখা দ্বয়ের সমীকরণ, রেখা দ্বয়ের সমীকরণ দুইটা সমীকরণ আসবে। ও যদিও প্রশ্নে বলে দিছে দুইটা সমীকরণ আসবে, তবে না বলে দিলে আমরা বুঝতাম এখানে দুইটাই আসবে। সো দেখো এখানে আমার 3x প্লাস 4y, একটা হচ্ছে 3x প্লাস 4y প্লাসের 85 ডিভাইডেড 2 ইকুয়াল 0, তাহলে 2 দ্বারা যদি গুণ করে দাও তাহলে এরকম আসে 6x প্লাস 8y প্লাস 85 ইকুয়াল টু 0 এরকম আসে। সেমভাবে আরেকটা আসবে এরকম, আবার তোমরা দেখো এখানে আছে 6x, সব কিছু ঠিক থাকবে, শুধু ধ্রুবপদ চেঞ্জ হবে। সো -65 ডিভাইডেড 2 ইকুয়াল টু 0, 2 দ্বারা গুণ করে দেয় তাহলে 6x প্লাস 4y -65 ইকুয়াল টু 0, 8y সরি 8y, ঠিক আছে, কারণ 2 দ্বারা গুণ করছে। তো এই হচ্ছে তোমাদের সরলরেখার সমীকরণ, বুঝতে পারছো। এখানে জাস্ট আমাদের যে প্রথম সূত্রটা ছিল ওইটা এখানে অ্যাপ্লাই করছি আর কি, ঠিক আছে। মানে দুইটাকে আমরা একত্র করে, যেমন প্রথম সূত্র আর হচ্ছে দ্বিতীয় যেটা দেখছি ওই দুইটাকে একত্র করে আর কি দিয়েছি এখানে। সো এটা গেল। এরপরে তোমরা 4-5 নম্বর দেখতে পারো, যেমন বলছে যে মূলবিন্দু থেকে 7 একক দূরত্বে এবং এত 3x - 4y + 7 রেখার উপর লম্ব রেখার গলির সমীকরণ নির্ণয় করো। এখানে দুইটা আসবে,
সো একটু আগে বলছে সমতলে, এখানে বলছে লম্ব, আর কিছু না। সো এটা হচ্ছে এরকম, দেখো সো এটা হচ্ছে আমার 4-5 নাম্বার। সো দেখো এখানে আমার মূল বিন্দু থেকে বলছে, তাহলে ধরো এটা হচ্ছে আমার মূল বিন্দু, মূল বিন্দুতে আছে একটা সরলরেখা দিচ্ছে। সো মূল বিন্দু থেকে তোমার 7 একক দূরত্বে একটা সরলরেখা, যেটা হচ্ছে আমার 1 নং সরলরেখার উপর লম্ব আর কি। সো এটা ধরো আমার হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে আমার 0 0 বিন্দু। সো এটা থেকে আমার 7 একক দূরত্বে আর কি। তো 7 একক দূরত্বে ধরো এরকম, ধরো এরকম আর কি, এটা আমার 7 একক দূরত্ব। সো এটা যদি 7 একক দূরত্ব হয়, তাহলে এটা ধরো আমার হচ্ছে 2 নং সরলরেখাটা আর কি, এটা। সো এটা হচ্ছে আমার, দেখো এটা কিন্তু লম্ব দূরত্বটা। সো এই যে 2 নং সরলরেখাটা আছে, এটা হচ্ছে আমার 1 নং সরলরেখার উপর লম্ব। সো 1 নং সরলরেখার সমীকরণ আমাকে দিয়ে দিচ্ছে, মানে এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা। 1 নং সরলরেখার সমীকরণ আমাকে বলে দিচ্ছে এরকম যে 3x - 4y + 7 = 0, ঠিক আছে? এই সমীকরণ আমাকে বলে দিচ্ছে আর কি। সো এখন দেখো মূলবিন্দু থেকে একটা সরলরেখা তোমাকে দিয়েছে যে এটা d দূরত্ব, বলেছে যে 7 একক আর কি, ঠিক আছে? সো মূলবিন্দু একটা সরলরেখা দিয়েছে, মানে মূলবিন্দু আর একটা সরলরেখা দিয়েছে আমাকে। এখন এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা মূলবিন্দু থেকে, যে 1 নং সরলরেখার উল্লম্ব এবং মূলবিন্দু থেকে 7 একক দূরে অবস্থিত আর কি। সো এখানে কিন্তু আমার দুইটা সরলরেখাই আসবে, কারণ দেখো মূলবিন্দু থেকে আমার ডানেও 7 একক হতে পারে, বামেও কিন্তু 7 একক হতে পারে। সো এখানে দেখো এরকম, তো এটা হচ্ছে আমার 7 একক। সো এটা আমার আরেকটা সরলরেখা, এটাও কিন্তু আমার 2 নং সরলরেখা, 2 নং। সো এটা হচ্ছে আমার, দেখো এটাও কিন্তু লম্ব, এটাও কিন্তু লম্ব, এটা আমার d = 7 একক, ঠিক আছে? এটা 2 নং সরলরেখা। তাহলে আমার এটা যদি মূল বিন্দু হয়, তাহলে দেখো আমি দুইটা সরলরেখার সমীকরণ কিন্তু আসবে। সো একটা বের করলে আসলে আরেকটা অটো বের হয়ে যাবে। এখন দেখো আমি যদি এটা করি, দেখো এখন কথা হচ্ছে মূলবিন্দু থেকে কোনো একটা সরলরেখার মানে লম্ব দূরত্বের সূত্র আমরা জানি, তবে সেক্ষেত্রে আমি এই সরলরেখাটা সাজাই। যেমন দেখো আমরা তো জানি যে যদি এটার লম্ব 1 নং সরলরেখার উপর লম্ব কোনো সরলরেখার সমীকরণ বের করতে হয়, তাহলে সেটা কিন্তু আমরা জানি। যেমন বলতে পারবো যে 1 নং সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ আর কি। শুধু সামনের সংখ্যাগুলো চেঞ্জ করে দাও, প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস করে দাও। এটা হবে 4x + 3y, আর ধ্রুবপদ চেঞ্জ + k = 0। এটা ধরো আমার 2 নং সরলরেখা আর কি। সো এখন দেখো আমরা তো জানি যে মূলবিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্বের যে সূত্র, সেক্ষেত্রে আমি কি করব, এখানে শুধু আমরা যদি মূলবিন্দু হয় তাহলে দেখো শুধু ধ্রুবক পদ ডিভাইড বাই ওইটা আর কি, মানে √a² + b²। সো সেক্ষেত্রে আমি এখানে প্লাস মাইনাস নিয়ে কাজ করবো। যেগুলো বলছে আমি এখানে এরকম করে লিখতে পারি যে মূলবিন্দু 0 0 থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব, বলে দিচ্ছে d = 7 একক। বুঝতে পারছো? তাহলে যদি দেওয়া, তাহলে আমি সরাসরি মডুলাস না দিয়ে প্লাস মাইনাসের সূত্র অ্যাপ্লাই করবো, কারণ দূরত্বটা আমাকে এখানে দেওয়া আছে। সো প্লাস মাইনাস k ডিভাইড বাই, তোমাদের দেখো এখানে k² + 4² করলে হচ্ছে এরকম আসে 5 আসবে আর কি, রুট সহ করে দিলে। আচ্ছা আমি লিখে দিই একটু, 3² + 4² এরকম = আমার দিয়ে আছে 7, তোমার তো মনে থাকে এরকম। তাহলে দেখো এটা আমার আছে এরকম যে k/5 = +-7 এরকম। সো আমার কেটা লাগবে, কেটা রেখে ওটা নিয়ে যায়, তাহলে প্লাস মাইনাসের কত 35। দেখো কে এর মান কিন্তু আমার দুইটা আসছে। সো কে মান দুইটার জন্য আমার দুইটা সমীকরণ আসবে। সো তুমি একটা সুতরাং একসাথে লিখে দিলে নির্ণয় সরলরেখার সমীকরণ
সরলরেখা দুটি সমকোণ, সরলরেখা দ্বয়ের সমীকরণ দুটাকে নিলে তাহলে কে মানটা বসাই দেয় এখানে এরকম আসবে। এখানে 2 নং সরলরেখায় 4x প্লাস 3y প্লাস মাইনাস 35 ইকুয়াল টু 0। ঠিক আছে, সো এই দুইটাকে আর কি একত্র করে আমি লিখে দিচ্ছি, দেখো বুঝো কিনা। বুঝতে পারছো? আর লম্বর সমীকরণ তো তোমরা জানো যে একটা সরলরেখার উপর একটা সরলরেখা যদি লম্ব হয় তাহলে আমাদের এরকম ছিল যে a1 a2 প্লাস bn b2 ইকুয়াল টু 0 ছিল, 0 ছিল। বা তুমি এখানে দেখো a1 a2 গুণ করে দেখো, এখানে 1 নং সরলরেখা a1 a2 গুণ করলে কত আসে দেখো তোমাদের। এখানে দেখো এটা এটাও 3, এটা হচ্ছে আমার কত, এখানেও কিন্তু আমার 2 নং সরলরেখা 4, তাহলে 3 ইন্টু 4 কত দেখো, 3 ইন্টু 4 মানে কত 12 আসে। আর এখানে আসবে দেখো মাইনাস 12, এটা আছে তোমাদের -4 আর এটা হচ্ছে আমার কত +3, তাহলে এখানে আছে মাইনাসে তোমাদের কত 4 ইন্টু 3 আর কি। ঠিক আছে, সো একটা প্লাস একটা মাইনাস মানে মান সমান চিহ্ন বিপরীত আর কি বলে দিয়েছে এরকম, বুঝতে পারছো? এই জন্য এটা লম্ব, এটা আমি বুঝতে পারলাম। এখন তুমি 6 নম্বর দেখতে পারো যে কি বলছে, যে এটা একটু ইম্পর্টেন্ট, যে 3,6 বিন্দু দিয়ে যায়। আচ্ছা, এটা বিন্দু দিয়ে যায় বলতেছে, এতক্ষণ বলতেছিল যে এই বিন্দু হতে লম্ব দূরত্ব বা 7 একক দূরত্বে বা 5 একক দূরত্বে বা 7.5 একক দূরত্বে তোমাদের একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 1 নং সরলরেখার উপর লম্ব বা যা 1 নং সরলরেখার সাথে সমান্তরাল। এখানে কি বলছে যে এত বিন্দু যায় এবং মূল বিন্দু হতে 6 একক দূরে অবস্থিত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এবার কোনো সরলরেখার সমীকরণ দেয় না, এবার দুটো বিন্দু দিয়ে দিছে আর কি, একটা মূল বিন্দু আর একটা বিন্দু। আর একটা মূল বিন্দু দিছে, হ্যাঁ মূল বিন্দু হতে 6 একক মানে ডি দূরত্ব তো দিছেও, সাথে দুইটা বিন্দু দিছে আর ডি দূরত্ব দিছে আর কি। ঠিক আছে, বলছে যে আমার এই বিন্দু দিয়ে যায় এবং মূল বিন্দু হতে এত একক দূরে অবস্থিত সরলরেখার সমীকরণ নির্ণয় করো আর কি। ঠিক আছে, তো এবার দেখো সরলরেখা আমার একটা বিন্দুগামী বা মূল এরকম আমি যদি দেখাই তোমাদের, যেমন 6 নাম্বার, এবার হচ্ছে একটা বিন্দুগামী এবং মূল বিন্দু থেকে তোমার 7 একক দূরে 6 একক দূরে অবস্থিত। হ্যাঁ, তো দেখো এটা যদি দেখায় মানে মূল বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব 6 একক। সো এটা আসলে অনেকভাবেই করা যায়, তবে আমরা যেমন দেখো আমি যদি চিত্রটা আঁকি তাহলে তোমাদের মাথা একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা তোমাদের অনেক পরিচিত একটা মুখ, যেমন এটা ছিল এক্স এক্স প্রাইম, এটা ছিল ওয়াই ওয়াই প্রাইম, এটা কিন্তু আমার ছিল মূল বিন্দু। সো ও আমাকে বলছে যে মূল বিন্দু থেকে তোমাদের কত 6 একক দূরে এবং একটা বিন্দু দিয়ে যায়। তাহলে দেখো আমাদের এরকম একটা জিনিস ছিল, এরকম একটা জিনিস ছিল। সো এটা ছিল আমার এবি, মানে এবি ছিল এবি সরলরেখা। সো এটা মূলবিন্দু থেকে একটা দূরত্ব দেওয়া আছে, এই যে মূলবিন্দু থেকে একটা দূরত্ব দিয়েছে। সো এটা আমার ছিল হচ্ছে তোমাদের, এটা ও বলেছে পি ইকুয়াল টু 6, আর আমরা জানি এটা হচ্ছে এক্স এর দূরত্বের দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে থাকে আর কি। ঠিক আছে, সো এটা কিন্তু লম্ব আর কি। সো এটাও একটা বিন্দুগামী বলে দিছে। কোন বিন্দু বলছে হচ্ছে তোমার ধরো এরকম 3,6 বিন্দু। ঠিক আছে, সো আমরা জানি যে এটা কিন্তু আমার সেই লম্ব আকৃতির সমীকরণ ছিল এরকম, যে এখানে আসবে এরকম এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। ঠিক আছে, এটা হচ্ছে এখন সরলরেখা। সো তুমি এখানে আমার পির মানটা দেওয়া আছে মানে 6। সো এখন তাহলে দেখো এরকম, বা আবার কি কি করতে পারো যে আবার এটা হচ্ছে 3,6 বিন্দুগামী, তাহলে তুমি পরবর্তী বলতে যে সরলরেখাটি কত আমার 3,6 বিন্দুগামী, আর কে এদের সিদ্ধ হবে। তাহলে এরকম হবে যে দেখো আমি এক্স এর জায়গায় বসাবো 3 cos আলফা প্লাস তোমাদের কত 6 sin আলফা ইকুয়াল টু আসে হচ্ছে আমার 6। সো এরকম, তো এখানে এসে একটু আটকে গেছে আর কি।
যে 2 নং সরলরেখার সমীকরণ দেওয়ার দরকার নেই। এখন কথা হচ্ছে ভাই তুমি এই অঙ্কটা আসলে শুধু মানে অনেকভাবে করা যায়, সোজা কথা। মানে তুমি 3.6 দিয়েও করতে পারো, বা 3.5 দিয়েও করতে পারো, বা 3.7 দিয়েও করতে পারো। এখন 1 নম্বর হচ্ছে তোমরা এই আকারে করতে পারো। এখন এই আকারে করলে একটু ঝামেলা আছে, সেটা আমি একটু পরে বলতেছি। আর 2 নম্বর হচ্ছে তোমরা এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে করতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমার ঢালটা লাগবে, কারণ ও বলেছে এটা এক বিন্দুগামী সরলরেখা, মানে এটা হচ্ছে 3.6 বিন্দুগামী। সো আমি যদি ঢালটা জানি তাহলে আমি সরলরেখার সমীকরণ ডিরেক্ট বের করতে পারবো আর কি। আর 3 নম্বর তোমরা ছেদক আকৃতি দিয়ে করতে পারো, মানে x/a + y/b = 1, ওটা দিয়ে করা যাবে আর কি, ঠিক আছে। সো এখন মেথড 1-এ যদি আমরা করি মানে এই নিয়মে, তাহলে আমার কি হয়েছে যে পিটার মান 6 দেওয়া আছে, আর আমি কি x1 বিন্দুগামী, সো আমি এখানে বিন্দুটা বসাই দিচ্ছি আর কি, ঠিক আছে। সো বসাই দিয়ে আমরা এখান থেকে চেষ্টা করতে হবে, জাস্ট আলফাটা কিন্তু আননোন, সো আমার এখান থেকে আলফার মানটা বের করা লাগবে আর কি, এই আলফাটা। তাহলে আমি এই সূত্রে বসাই দিলে কিন্তু আমার হয়ে যাবে, মানে এই সূত্রে বসালে এখানে 6 লিখে দিলে আর আলফার মানটা বসালে আমার সমীকরণ বের হয়ে যাবে। কিন্তু আলফার মান বের করতে একটু ঝামেলা আছে, ঠিক আছে। কারণ এখানে কি আমার কজ আলফা সাইন আলফা এবং কস থিটা সাইন থিটা থাকলে কি সলভ করা একটু কঠিন হয় আর কি, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমরা যদি আলফার মান বের করতে চাও তাহলে তোমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, যে আমরা এরকম একটা কাজ করবো, একটা ত্রিভুজ নিব, সমকোণী ত্রিভুজ। সো সেই সমকোণী ত্রিভুজের যে আমার দেখো এখানে আমার 3,6 বিন্দু ছিল আর কি, ঠিক আছে। সো এখানে দেখো আমার মানে যে ভূমিটা তুমি এখানে কি করবে, ভূমিকে ধরবা 3 আর লম্বকে ধরবে হচ্ছে 6, তাহলে অতিভুজ কী হবে দেখো 3² + 6² এরকম, বুঝতে পারছো। মানে ভূমিকে ধরছে হচ্ছে এই 3 আর লম্ব ধরছে 6, তাহলে অতিভুজ হবে এটা, হ্যাঁ। তাহলে এই যে অতিভুজ তোমার √3² + 6 এটা দ্বারা মানে পুরো সমীকরণকে ভাগ করে দিতে হবে আর কি, বুঝতে পারছো। সো এরপর যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখবে যে আমি ওখান থেকে আলফার মান বের করতে পারবো, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো। কিন্তু এর চেয়েও সহজ মেথড আমরা করতে পারবো। আবার যদি তুমি ছেদক আকৃতি দিয়ে করতে দেখো, ছেদক আকৃতি x/a + y/b = 1, ওইখানে কিন্তু আমার দুইটা আননোন, মানে a আর b, নিচের a আর b কিন্তু দুইটা আননোন ছিল, ঠিক আছে। তবে আমি যদি শুধু এক বিন্দুগামী সরলরেখার সমীকরণটা অ্যাপ্লাই করি, মানে যেটা আমি মেথড 2-তে বলছি, আর মেথড 3 হচ্ছে x/a মানে ছেদক আকৃতি, তাহলে আমার হচ্ছে মেন কথা তোমাদের এইখানে আমি 3 ভাবে করতে পারি। তবে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে আমি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে করলেই, কারণ হচ্ছে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা দেখতে পাচ্ছি ওখানে শুধু আননোন হচ্ছে আমার ঢালটা, মানে এমটা। আমি যদি কোনোভাবে ঢালটা বের করতে পারি তাহলে কিন্তু আমার কি হয়ে যায়, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে আমি এটা বের করতে পারবো আর কি, ঠিক আছে। সো এটাই চলো আমরা একটু করার চেষ্টা করি। তবে সব সূত্র দিয়ে কিন্তু আমি করতে পারবো, কোনো সমস্যা নাই, সব সূত্র অ্যাপ্লাই করা যাবে, তবে একটু কঠিন হবে আর কি। সো যদি হয় তাহলে আমি চলো মেথড 2-তে করি। এটা হচ্ছে আমার মেথড 1-এ, আমি যেভাবে শিখাই দিচ্ছি ওইভাবে করলে হবে, তবে একটু বড় হবে। মেথড 2 যদি করি তোমরা ওটা বলে এরকম যে 3,6 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সমীকরণ কী হবে দেখো, y-6 মানে y-1 = m × x - 6। সো এটাকে আমি একটু ক্যালকুলেশন করে নিই। সো দেখো এটা কি আসে, y-6 = mx - 3m এরকম। সো mx-টা এই পাশে নিয়ে আসি, বা এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে mx - y এরকম আসে, +6 - 3m = 0। সো এটা হচ্ছে আমার একটা সমীকরণ আসছে আর কি, বা বলতে পারি এটা হচ্ছে আমার এই সরলরেখাটার সমীকরণ, হ্যাঁ। এরপর দেখো, সো এটা ধরো আমার হচ্ছে তোমার ধরো 1 নং সরলরেখা। সো আমার এই সরলরেখার সমীকরণে আমার কি আননোন কি শুধু এমটা যদি পাই তাহলে কিন্তু আমার এই সরলরেখার সমীকরণটাই কিন্তু আমার চাইছেও, তাহলে আমার শুধু এমটাই আননোন আছে। সো এখন দেখো ও একটা মানে এখানে দুইটা কন্ডিশন দিয়েছে, কারণ একটা সরলরেখার সমীকরণের জন্য তোমার মিনিমাম দুইটা কন্ডিশন লাগে। একটা দিয়েছে হচ্ছে ও 3,6 বিন্দুগামী, দ্বিতীয়টা দিয়েছে হচ্ছে মূলবিন্দু হতে ওর লম্ব দূরত্ব হচ্ছে তোমার কত 6 একক, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু মূলবিন্দু হতে কোনো একটা সরলরেখার মানে এই সরলরেখার লম্ব দূরত্ব জানি, তাহলে আমি কি করব যে এখানে x এর জায়গায় বসাবো হচ্ছে তোমার কি দেখো এরকম, মানে ওই সূত্রটা আর কি, যে মূলবিন্দু থেকে যে
লম্ব দূরত্বের ক্ষেত্রে কিন্তু মানে এক্সের জায়গায় 0 বসাবো, ওয়ার জায়গায় 0 বসাবো, এরকম ছিল। তো মূলবিন্দুর ক্ষেত্রে আমরা অন্য সিদ্ধান্ত জানতাম, তো সেটাই অ্যাপ্লাই করি। তাহলে বলবা যে মূলবিন্দু 0,0 থেকে কি আমার সরলরেখাটি বা 1 নং সরলরেখাটির লম্ব দূরত্ব হলো 6 একক। তাহলে এরকম হলে আমরা বসাইতে, সুতরাং আমি প্লাস মাইনাস দিয়ে কাজ করবো, কারণ 6টা আমার দেওয়া আছে। প্লাস মাইনাস নিয়ে কাজ করলে দেখো এরকম আসে। আমার এখানে দেখো ধ্রুবপদ কি আছে, যেমন যে +6 - 3m আর কি, ঠিক আছে। সো তার মানে 6 - 3m, এরকম 6 - 3m ডিভাইড বাই তোমার √, এখানে চলো কি আছে দেখো, এক্স আর ওয়াই সহগ। এটা হচ্ছে তোমার m² - m² + 1² 6 এরকম যদি হয়। তাহলে দেখো কি আসে, এখানে আসে প্লাস মাইনাস, এখানে দেখো আমার কি আসে, যেমন আমরা কি করতে পারি এখান থেকে, তোমাদের এখানে কিছু কমন চাই, 3 যদি কমন নেই তাহলে কি আসে দেখো, 3 কমন আছে 2 - m এরকম আসে। এরকম আসে। আর নিচে হচ্ছে তোমার √m² + 1, ঠিক আছে, = 6 এরকম। সো এখন আমি কি করতে পারি দেখো, আমার এই 3 আর 6 কিন্তু কিছু কাটাকাটি যায়। সো আমি এখন এখানে কাটাকাটি করার দরকার নাই। দেখো আমি কি করতে পারি, এখানে কোনাকুনি গুণ করে দেব। আচ্ছা, আমি যেহেতু আমার দেখো ম্যাথে আসলে নিচে রুটটা রাখে না, এটা সবসময় একটু মাথায় রাখার চেষ্টা করবা। যখনই ও দেখবে যে আমার হরে এরকম রুট আসছে, সবার আগে চেষ্টা করে রুটটা সরাতে। তো আমি কি করে বর্গ করে দিই, তাহলে প্লাস মাইনাসটা চলে যাবে, পাশাপাশি নিচে রুটটাও চলে যাবে। সো এখানে দেখো 3 আর 6 কাটলে কিন্তু এখানে আমার কত 2 থাকে, ঠিক আছে। যদি বর্গ করে দিই তাহলে এরকম আসে 2 - m² হিসেবে m² + 1 এরকম। আর এটা আসবে আমার কত, 2 × 4, মানে ওই পাশে বর্গ করে দিই স্যার, বলতে করবো। সো এখন দেখো ইজি হয়ে গেছে অনেক। তাহলে আমি যদি একটু কোনাকুনি গুণ করে দিই, এটাকে সূত্রে ফেলাই দিই, তাহলে এটা আসবে এরকম যে 4 - মানে 2ab, তাহলে হচ্ছে 4m + m² = তোমাদের এখানে আসবে কি, যদি গুণ করে দিই 4m² + 4 এরকম আসে। তাহলে দেখো এই 4 কিন্তু কাটা, এই তো ইজি হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকবে তোমাদের 3m² তোমাদের +4m = 0 এরকম আসে। তাহলে এখানে m কমন নিতে পারো তুমি, m কমন নিলে কি আসে দেখো 3m + 4 = 0 এরকম আসে। তাহলে দেখো আমি m এর দুইটা মান পাইছি, একটা হচ্ছে, সুতরাং m = 0, অথবা তুমি পাইবে হচ্ছে m = কত, -4/3। সো m এর দুইটা মান পাইছি আর কি। হ্যাঁ, সো এখন দেখো m এর দুইটা মান কেন পেলাম, দেখো এখানে কি আসে, আমার দুইটা সরলরেখা আসবে, আমি তোমাদের বলতেছি। যেমন তাহলে আমি বলতে পারবো যে m = 0 হলে, সুতরাং m = 0 হলে সরলরেখা, নির্ণয় সরলরেখা এরকম যে আমি জাস্ট এই 1 নম্বরের মানটা বসাবো। তাহলে দেখো এখানে সব 0 হয়ে যাবে, -y এরকম থাকবে। দেখো আমার এটা ছিল এরকম mx - y + 6 - 3m = 0। তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে -y + 6 = 0। তাহলে y = আসছে 6। তাহলে এই একটা সরলরেখা পাইছি আমি, এটা ধরো আমার 1 নং। আর আরেকটা দেখো, আমি m = কত বসাবো, -4/3। সো আবার হচ্ছে তোমার কত, -4/3 হলে তোমাদের নির্ণয় সরলরেখা হবে এরকম
এখানে মান বসে দেখো -4/3 ইন্টু এক্স মাইনাসের ওয়াই, তারপর হচ্ছে তোমাদের +6 মাইনাসে তোমাদের কত, এখানে 3 কাটা যাবে, তাহলে থাকবে এরকম। দেখো এখানে 4/3 যদি বসাই তাহলে এখানে 3 কাটা যায়, তাহলে থাকে 4m, সরি শুধু থাকে 4 = 0 এরকম। আচ্ছা, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে অবশ্যই, কারণ এখানে -4/3 ছিল, তাহলে এখানে কিন্তু 10 হয়ে গেছে আর কি। সো এখানে এসছে তোমাদের -4/3 ইন্টু এক্স, তারপর তোমাদের -y +10 = 0। সো তুমি 3 দ্বারা গুণ করে দিতে পারো, মানে -3 দ্বারা গুণ করে দিতে পারো, তাহলে দেখবে এরকম 4x + 3y মাইনাসের কত 30 0, ঠিক আছে। সো এই একটা আসছে। সো এখন তুমি যদি আর কি আসল চিত্রটা বা রিয়াল চিত্রটা দেখতে চাও, তাহলে সেটা দেখতে পারো। সো যে 2টা m এর জন্য আমার 2টা সরলরেখা আছে আর কি, ঠিক আছে। সো এখন দেখো এইটাকে আমরা দেখো y = 6 হচ্ছে আমার x অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা আমি জানি। সো এটাকে আমি একটু ছেদক আকৃতিতে নিই। ছেদক আকৃতিতে নিলে কি আসে দেখো, এটা কিন্তু আমার 2 নং সরলরেখা, মানে একই আর কি। ছেদক আকৃতিতে নিলে কীরকম আসে দেখো, আমি 30কে ওই পাশে নিয়ে যাবো এবং 30 দ্বারা ভাগ করে দেবো, তাহলে এরকম আসবে 4x/30 + 3y/30 আসে 1 এরকম। তাহলে এরকম আসে x তোমাদের 15/2 এরকম আর কি, প্লাস কারণটা নিচে চলে আসলে এরকম আসে তোমাদের y এরকম 10 = 1। সো এটা আবার 2 নং। এটা আমি যদি ছবিটা আঁকি তাহলে দেখো এরকম আসে, দুইটা পজিটিভ অংশ কেটে নিচ্ছে, আর এটা হচ্ছে y = তোমাদের 6। সো দেখো এটা হচ্ছে আমার রিয়েল ছবিটা। ছবিটা সবসময় আঁকলে ভালো হয়, কারণ বুঝোই তো এটা সরলরেখা, যদি একটা ছবি আঁকতে না পারি তাহলে সরলরেখা করে লাভ হলো কি, x প্রাইম y প্রাইম। এখন 1 নংটা সহজেই, 1 নম্বর হচ্ছে y = 6, তাহলে দেখো y = 6 ধরো এখানে, এটা হচ্ছে আমার y = 6। সো y = 6 হচ্ছে আমার ধরো এই আর কি, মানে x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, এইটা আর কি, ঠিক আছে। এটাকে বলতেছি আমি y = 6, y = 6। আর হচ্ছে তোমার এটা হচ্ছে 1 নং সরলরেখা। আর আরেকটা আমি পাইছি হচ্ছে কত, 2টা পজিটিভ 15/2 আর হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে y অক্ষের পজিটিভ দিকে 10, এটা যদি 6 হয় 10 আর উপর হবে, তাহলে এরকম, মানে এইরকম আসবে আর কি। আর 15/2 মানে 7.5, এটাও মোটামুটি ভালোই দিক দিয়ে আগাবে, তাহলে এরকম এটা হবে ধরো আমার 2 নং সরলরেখা আর কি। সো এটার হচ্ছে সমীকরণ আমি এরকম পাইছি, 4x + 3y - 30 = 0। সো দেখো এই অংশটা কিন্তু আমার ছিল 15/2 মানে এই অংশটা, আর এই অংশটা কিন্তু পুরোটা হচ্ছে আমার 10, মানে এই পুরোটা হচ্ছে আমার 10, আর এই অংশটা কিন্তু আমার কত 6, ঠিক আছে। এটা আমি জানি, এটা আমার 6। সো তাহলে দেখো এখানে কি ঘটনা ঘটছে, যে আমার এই মূল বিন্দু থেকে দেখো, আর এই বিন্দুটা যে যারা ছেদ করছে, এই বিন্দুটা হচ্ছে আমার 3,6। তাহলে দেখো আমার আর প্রশ্নের সাথে মিলছে কিনা, যে 3, কি বলছে আমাকে 6 নাম্বার, যে 3,6 বিন্দু দিয়ে যায়। দেখো দুইটাই কিন্তু 3,6 বিন্দু দিয়ে গেছে, এটাও গেছে এটাও গেছে, এবং মূল বিন্দু থেকে 6 একক দূরত্বে। দেখো মূল বিন্দু থেকে ও 6 একক দূরত্বে, আর মূল বিন্দু থেকে আমার 2 নং সরলরেখা 6 একক দূরত্বে। দেখো এইটা, ধরো এইটা, এটা আমার কত 6, p = 6, এটা 6 একক আর কি, ঠিক আছে। তাহলে দেখতে পাইছো মিলছে দুইটাই, মূল বিন্দু থেকে 6 একক দূরত্বে এবং এত এত বিন্দু দেওয়া যায়। সো এই হচ্ছে তোমাদের মানে রিয়াল ছবিটা।
আশা করি বুঝতে পারছো। এরপর তোমরা 5 নাম্বার দেখতে পারো যে কি বলছে, যে দেখাও যে 5,0 এবং মাইনাস রুট 5,0 ও মাইনাস রুট 5,0 বিন্দুতে হতে 2x cos আলফা মাইনাস 3y sin আলফা ইকুয়াল 6 এর উপর অঙ্কিত লম্ব দ্বয়ের গুণফল আলফা মুক্ত। আচ্ছা, সো এটা সহজেই আর কি, কারণ এখানে তোমাদের যে লম্বদের গুণফল হবে এটা আলফা মুক্ত, মানে ওইখানে আলফা থাকবে না এই আর কি, ঠিক আছে। সেখানে দেখো দুইটা বিন্দু দিয়েছে আর একটা সরলরেখা দিয়েছে, ঠিক আছে। সো দুইটা বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত লম্ব দ্বয়ের গুণফল, এটা থেকে ওর উপর লম্ব আঁকবো, এটা থেকে লম্ব আঁকবো, লম্বদের গুণফল হবে আলফা মুক্ত, ঠিক আছে। সো মানে দুইটা বিন্দু একটা সরলরেখা যদি দেয় এরকম দেখো 5-এর 1, এইটা হচ্ছে আমার 5-এর 1, তাহলে এরকম দেখো আমাকে বলছে একটা 1 নং সরলরেখা দিছে, মানে একটা সরলরেখা দিছে, ধরো এটা হচ্ছে আমার সরলরেখাটা। সো এটা হচ্ছে আমার 1 নং সরলরেখার সমীকরণ হচ্ছে এরকম যে 2x cos আলফা মাইনাস 3y sin আলফা ইকুয়াল টু 6, এটা ধরো আমার 1 নং সরলরেখা, বা -6 ইকুয়াল টু 0, যেটাই হোক। এখন সো এরকম যদি হয়, এখন বলছে যে আমার দুটা বিন্দু দিয়েছে, একটা হচ্ছে আমার ধরো এখানে মানে আন্দাজে রাখতেছি রুট 5,0, আর একটা বিন্দু দিচ্ছে হচ্ছে তোমার কত সেম তবে মাইনাস বলা, তাহলে ধরো একটা এখানে হলে একটা একদম সোজা বরাবর নিচে দেই, এখানে এটা হচ্ছে মাইনাসের 0, দুটোই আমার এক্স অক্ষের উপর অবস্থিত আছে আর কি। রিয়াল ছবিটা আমি পরে দেখাই, দেখো এটা হচ্ছে এটা লম্ব দূরত্ব, এটা লম্ব দূরত্ব এটা। সো দেখো এটা ঠিক আছে। সো অবমুখে এটা হচ্ছে আমার ধরো D1, এটা হচ্ছে আমার D2। এই হচ্ছে তোমার ঘটনা, বলছে যে দেখাও যে এত এবং এত রেখা দ্বয় হতে এত রেখার উপর অঙ্কিত লম্ব দ্বয়ের গুণফল আলফা মুক্ত আর কি। তাহলে D1 আর D2 যে গুণফল আছে সেটা আলফা মুক্ত হবে, এটাই বলছে আর কি। কারণ এত সরলরেখা এত বিন্দু হতে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব D1, আর এত বিন্দু হতে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব আমার কি D2, ঠিক আছে। এখন D1 আর D2 গুণফল এমন কিছু পাওয়া যাবে যেখানে আমার কোনো আলফা থাকবে না বা আলফা মুক্ত, বা অন্যভাবে বললে আমার D1 আর D2 গুণফল একটা ধ্রুবক, ঠিক আছে, যেখানে কোনো আলফা থাকবে না। কারণ দেখো এখানে যদি মানে ধ্রুবকটাই কিন্তু আমার কি চেঞ্জ হইতে পারে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের মানে তোমাদের আলফাটা কিন্তু এখানে চেঞ্জ হতে পারে, সাইন কসের মানগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তার মানে D1 আর D2 গুণফল একটা ধ্রুবক হবে এরকম কিছু দেখাতে হবে, বা যেখানে অর্থাৎ কোনো আলফা থাকবে না আর কি, ঠিক আছে। সো সেটাই যদি দেখাই, যেমন তুমি বলতে পারো যে মনে করি এত এরকম মনে করি কত তোমার রুট 5,0 ও মাইনাসের রুট 5,0 বিন্দু দুটি হতে থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব যথাক্রমে D1 আর D2, D1 ও D2। তাহলে দেখো আমি D1 D2 একসাথে গুণ করে দিই, সুতরাং D1 ইন্টু D2। ক্যালকুলেশনটা একটু বাজে, আর কিছু না ভাই, অঙ্ক তো একদম সহজ। সো D1 এর ক্ষেত্রে তুমি কি করবে দেখো, জাস্ট এখানে এই স্থানাঙ্কটা বসাবা, তাহলে দেখো কি আসে। আমি মডুলাস দিয়ে নিলাম, এখানে আসবে হচ্ছে তোমাদের 2√5, তারপর হচ্ছে cos আলফা, এটাকে নিলে -6 আসবে, -6 ডিভাইড বাই তোমাদের কি আসে দেখো রুট ওভার এক্স এর সব কত দেখো এখানে 2 cos আলফা, ঠিক আছে। তাহলে এটা হবে আমার 4
গুণ করলে আসবে 4 cos স্কয়ার আলফা, cos স্কয়ার আলফা প্লাস হচ্ছে তোমার দেখো এখানে কি আসে 9 sin স্কয়ার আলফা, 9 sin স্কয়ার আলফা এরকম আসবে, একটু বাজে আসতেছে। ইন্টু গুণ করবো হচ্ছে দেখো দ্বিতীয় ডি2টা কি আসে দেখো এখানে বসালে আসবে এরকম যে 2 তোমাদের হচ্ছে তোমার এটা গুণ করলে মাইনাসের 2 সেম হবে, শুধু মাইনাসের cos আলফা তারপর হচ্ছে তুমি যদি 0 বসাই তাহলে তো 0 চলে আসবে, আর এটা হচ্ছে -6 এরকম আসে। সো সেমভাবে নিচে যদি করি তাহলে নিচের এটা সেমই আসবে আর কি, 4 cos স্কয়ার আলফা প্লাস 9 sin স্কয়ার আলফা, 9 sin স্কয়ার আলফা আর কি এরকম আসে, ঠিক আছে। সো মডুলাস দিছি আমরা, এখানে প্লাস মাইনাস নিয়ে কাজ করতেছি না আর কি, ঠিক আছে। সো এখন চাইলে করা যায় কিন্তু পরে করি। দেখো এখন এটাকে আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখো, যেমন দেখো এই দুইটা কিন্তু সেম, তাহলে আমি কি করতে পারবো, দুইটা গুণ করলে কিন্তু আমার এখান থেকে রুটটা চলে যেতেছে, ঠিক আছে। সো তাহলে নিচে আসে এরকম 4 cos স্কয়ার আলফা প্লাস 9 sin স্কয়ার আলফা, আর উপরে দেখো কি আসে যদি দুইটা গুণ করি। তো দেখো এটাকে আসলে আমি একটু একরকম বানাতে চাইতেছি, বুঝতে পারছো, দুইটাকে যাতে গুণ করলে সুবিধা হয়, মানে সাজায় গুছায় আর কি। সো এটাকে দেখো কি লেখা যায়, এখানে আমি যদি একটু মাইনাস কমন নেই তাহলে এরকম আসে, 6টা আগে চলে আসবে, 6টা প্লাস হয়ে যাবে, তোমার এখানে আসবে হচ্ছে মাইনাসের 2√5 cos আলফা এরকম। আর সেম এখানেও একটা কাজ করি, আমরা একটা মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন দেখো 6, এটা হয়ে যাবে কি আমার প্লাস 6 প্লাস তোমাদের কি আসে দেখো 6 প্লাস 2√5 cos আলফা। সো দেখো দুইটা প্রায় সেম হয়ে গেছে, শুধু দেখো এখানে দেখো 6 প্লাস 2√5 cos আলফা 6, এখানে 6 মাইনাস 2√5 cos আলফা, এখানে 6 প্লাস 2√5 cos আলফা আর কি, ঠিক আছে। এটাও কিন্তু আমার এখানে মডুলাস আছে, হ্যাঁ মডুলাস দিয়েছি গুণ আকারে আর কি, ঠিক আছে। যদি এরকম হয় এখন দেখো তাহলে আমি কি করতে পারি, সো দেখো এখানে একটা সূত্র হয়ে গেছে, যেমন বলতে পারো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলে আসছে, দেখো তোমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে দেখো এখানে কি আসে। আর আমরা আরেকটা সূত্র জানতাম, এখন তুমি বলতে পারো যে ভাই দুইটাকে কি একটা রুটের ভিতরে লেখা যাবে কিনা। দেখো এরকম যে আমাদের দুইটাকে আমরা একটা সূত্র জানতাম, সেটা হচ্ছে এরকম যে যদি এমন হয় দেখো আমরা বলে যে দুটি বাস্তব জিনিসের গুণফলের মডুলাস, দেখো তাদের আলাদা আলাদা কি মডুলাসের গুণফলের সমান, মানে যদি এরকম হয় মানে একসাথে করলে আর কি। আচ্ছা আগে সঠিকটা লিখি, মানে এরকম যদি হয় এটাকে এরকম লেখা যায় আর কি, বা এটাকে উল্টা করে লিখলে এরকম লেখা যায় যে দুটি বাস্তব সংখ্যার কি মডুলাসের গুণফল, বা দুটি বাস্তব জিনিসের গুণফলের মডুলাস, দুটি বাস্তব জিনিসের গুণফলের মডুলাস হবে তাদের আলাদা আলাদা কি মডুলাসের গুণফল, এরকম লেখা যায়, ঠিক আছে। সো তাহলে আমরা এখানে দুটো আলাদা আলাদা একসাথে লিখতে পারবো। আচ্ছা এখান থেকে আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে, মাইনাস মাইনাস তো আমার এখান থেকে গুণ করলে কাটাই চলে যায়, তাহলে উপরে কি থাকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার কত তোমার 6 স্কোয়ার, তাহলে কি 36 মাইনাসের তোমার বি স্কোয়ার, দেখো মাইনাস বি স্কোয়ার দেখো করলে কত আসে, এখানে আছে 4 আর এটা আসবে কত আমার 5, তাহলে 4 × 5 = 20, তাহলে 20, আর এখানে আছে cos স্কয়ার আলফা,
সো এখানে আমি একটা মডুলাস দিব আর কি, নিয়ে আসছি একটা, ঠিক আছে। কারণ আমি আগেই বলছি যে দুইটা বাস্তব জিনিসের গুণফলের মডুলাস হবে কি আমার তাদের আলাদা আলাদা কি মডুলাসের গুণফলের সমান আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। বা তোমরা যদি এরকম লেখো যে দুইটা তোমাদের মডুলাসের গুণফল হবে কি, দুটো জিনিসের মডুলাসের গুণফল হবে তাদের কি তোমাদের গুণফলের মডুলাসের সমান আর কি, ঠিক আছে। সো আর নিচে আমি লিখতে পারি, দেখো এটা এটা গেল উপরে, আর নিচে হচ্ছে তোমাদের এরকম যে 4 cos স্কয়ার আলফা। আচ্ছা এখানে একটা সূত্র আবার হয় যখন 9 sin স্কয়ার আলফা, দেখো sin স্কয়ার আমি একটু cos করে নিয়ে যাই, তো আমরা সূত্র জানতাম যে sin স্কয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার আলফা। সো এটা যদি আমি এখানে বসাই তাহলে দেখো, তাহলে কিন্তু আমার এখানে যদি বসাই তাহলে 9 প্লাস 9 মাইনাস 9 cos স্কয়ার আলফা এরকম আসে। তাহলে এটা আসবে এরকম 4 cos স্কয়ার আলফা, এখানে আসবে তোমাদের প্লাস 9 মাইনাস 9 cos স্কয়ার আলফা এরকম আসে। দেখো এই সূত্রটা বসাই দিচ্ছি, তাহলে দেখো কি আসে। এখানে দুইটা যদি আমি একটু যোগ বিয়োগ করি তাহলে দেখো বা d1 d2 ইকুয়াল টু উপরে ছিল এরকম 36 মাইনাস 20 cos স্কয়ার আলফা, আর নিচে আসছে তোমাদের কত 9 মাইনাসের 5 cos স্কয়ার আলফা, ঠিক আছে এরকম। সো এখন এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন আমার দেখো আমি আলফা কিন্তু রাখতে পারবো না, ঠিক আছে। সো এখন আমার যদি আলফাকে ক্যান্সেল করে তাহলে উপরে কিন্তু আমার 9 মাইনাস 5 cos স্কয়ার আলফা বানাতে হবে, তাহলে যে আমার কি cos স্কয়ার আলফা cos স্কয়ার কিন্তু কাটা যাবে আর কি উপরে নিচে। তাহলে দেখো এরকম আমি কীভাবে বানাই, এটাকে আমি এরকম দেখতে পারি, নিচে তো আমার আছে 9 মাইনাস 5 cos স্কয়ার আলফা, উপরে এটা বানানোর চেষ্টা করি, দেখো বানানো কিন্তু সম্ভব যা আছে এই জিনিসগুলো দেওয়া। যেমন এখানে আমি যদি 9 বানাবো তাহলে 4 নং 36, আমি কী করি 4 কমন নেই, 4 কমন এখান থেকে কত আসে 9 মাইনাস দেখো এখানে কত আসে 4 দেবে হলো 5, তাহলে 5 cos স্কয়ার আলফা, দেখো হয়ে গেছে কিন্তু। সো এখন দেখো এরকম হলে আমার এইখানে এইটা আর এটা কিন্তু কাটা যায়, ঠিক আছে। এটা কাটা গেলে আমার থাকবে শুধু 4, আর 4 আমি যদি ইয়া করি এটাতে আমার কোনো সমস্যা হয় না, মানে 4 কে মডুলাস করি আর না করি কোনো ঝামেলা নেই। তাহলে দেখো d1 ইন্টু d2 ইকুয়াল টু আসছে কত 4, তাহলে বলতে হবে যা আলফা মুক্ত বা d1 আর d2 গুণফলকে একটা ধ্রুবক আসছে 4, ঠিক আছে, পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, আলফা মুক্ত থাকলো আর কি, বুঝতে পারছো। সো এটা গেল। সো এখানে অনেকে প্রশ্ন করে যে ভাই d1, মানে অনেকে প্রশ্ন একদম যে ভাই d1 আর d2 কি সমান কিনা। এখন দেখো বাহ্যিকভাবে দেখলে আমি বলতে পারি যে হ্যাঁ d1 আর d2 সমান, কিন্তু দেখো ঘটনাটা আসলে এরকম না। কারণ দেখো আমার সমীকরণটা ছিল কিন্তু খুবই একটা বাজে সমীকরণ বলতে এটা আর কি, মানে তোমাদের সমীকরণটা দিয়েছিল এরকম যে এটা 2x cos আলফা মাইনাস 3y sin আলফা মাইনাস 6 ইকুয়াল 0। সো এটা হচ্ছে আমার সমীকরণ ছিল। এখন এই সমীকরণকে যদি তুমি ছেদক আকৃতিতে সাজাও, এরপর ছবি আঁকতে পারো, তাহলে আমার আসলে দেখা মানে বোঝা যাবে যে আসলে d2 কি সমান কিনা। বা তুমি যদি ছেদক আকৃতি না চিন্তা করো, অন্যভাবে চিন্তা করো যে আসলে d1 আর d2 সমান কিনা, সেটা আমরা জানি না, কিন্তু আমরা একটা জিনিস জানি। দেখো এখানে যদি ঢাল নিয়ে চিন্তা করি এই সরলরেখার সমীকরণ, এখানে এক্সটা কি পজিটিভ আছে, মানে এক্স এর সহগ পজিটিভ, ওয়াই এর সহগ কি মানে নেগেটিভ, তাহলে কি আমারটা একটা মাইনাস একটা প্লাস, তাহলে আমার ঢালটা কিন্তু পজিটিভ হবে। তাহলে বিষয়টা আর কি এরকম আসে। দেখো এখানে আমি যদি চিত্রটা একটু দেখানোর চেষ্টা করি, মানে একটা আইডিয়া দিতেছে আর কিছুই না। এটা 0 বিন্দু। সো এখন দেখো এটার ঢালটা কিন্তু পজিটিভ হবে আর কি, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে আমার এখানে দুইটা বিন্দু, একটা বিন্দু হচ্ছে এইটা, একটা হচ্ছে ধরো আমার ও বলছে যে এইটা একটা,
এটা বলছে সে √5,0 আর কি। আর হচ্ছে মাইনাস, তো একটা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমার মাইনাসের √5,0 এরকম বলছে আর কি। সো এখন কথা হচ্ছে আমার, সো সরলরেখা যেহেতু আমার ঢালটা পজিটিভ, তাহলে এটা উপরের দিকে উঠবে, এটা তো আমি জানি যে এইরকম হবে, মানে ধরো এরকম উপরের দিকে উঠতেছে আর কি, যেহেতু ঢাল পজিটিভ। সেদিকে যদি না বুঝলেও তুমি ঢাল দিয়ে বুঝতে পারো, কারণ এটা কি একটা প্লাস একটা মাইনাস, ঢাল পজিটিভ। তাহলে দেখো এটা যদি আমার এই সরলরেখার সমীকরণ হয়, তাহলে দেখো এখানে আমার এই বিন্দু হতে এই সরলরেখার লম্ব দূরত্ব কি, এটা d1, এটা আমার d1, আর এটা কিন্তু আমার d2। তাহলে এইখানে দেখো আমার বোঝা যাচ্ছে d1 আর d2 কিন্তু সমান না, মানে d1 নট ইকুয়াল টু d2। ঠিক আছে, এমন মানে একটু ঘাটাঘাটি করবা আর কি বিষয়গুলো নিয়ে, বুঝতে পারছো? সো এটা দেখো অনেকে বলতে পারে যে ভাই ঢাল পজিটিভ তো উপরের দিকে হতে পারে, হ্যাঁ ওইটাও দেখাইতে পারো। যেমন তোমাদের এরকম আরেকটা ছবি যদি দেখো, আসলে অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম প্রশ্ন মাথায় আসে পোলাপানের, কিন্তু এখন তো বলার সুযোগ নেই, ঠিক আছে? আর মানুষ মনে করে যে ম্যাথ করে যাইতে পারলেই বাঁচি আর কি। সো দেখো এখানে আমার এটা হচ্ছে ছিল এরকম √5,0, আর এখানে ছিল হচ্ছে আমার তোমাদের হচ্ছে মাইনাসের, সরি এটা হচ্ছে মাইনাসের 0। সো এখানে যদি এরকম হয়, এখন এটা ঢালও কিন্তু পজিটিভ, মানে মূলবিন্দুর উপরে দিয়েছে আর কি। সো ঢাল পজিটিভ হলে দেখো এটা হচ্ছে আমার ছিল d1, দেখো এখানে d1টা একটু বড়, এটা ছিল d1, এটা আমার d2। তার মানে আমরা বুঝতে পারলাম যে d1 ইজ নট ইকুয়াল টু d2, বুঝতে পারছো? সো এটা একটু মাথায় রাখো আর কি। সো তুমি মূলবিন্দু থেকে উপরে দেখো বা নিচে দেখো, যেখানে দেখাও না কেন আমার d1 ইজ নট ইকুয়াল টু d2 আসতেছে। আচ্ছা এটা গেল। এখন তোমাদের হচ্ছে পাঁচের ক্যালকুলেশনগুলো একটু বাজে আর কি, সত্যি কথা বলতে। দেখো 5-2 আবার কি বলছে যে দেখাও যে +-4,0 বিন্দু দুইটি থেকে 3x cos θ প্লাস 5y sin θ = 15 এর উপর অঙ্কিত লম্ব দুটির গুণফল থিটা মুক্ত। আচ্ছা ওটা আলফা মুক্ত বলছে, এটা থিটা মুক্ত, একদম হুবহু অঙ্ক। এটা আসলে তোমাদের করাই উচিত। সো এটা আমরা শুরুতে একটু রিয়েল ছবিটা আঁকার চেষ্টা করি। যেমন তোমাকে একটা সমীকরণ দিচ্ছে এরকম 3x cos θ প্লাস 5y sin θ, ক্যালকুলেশন করে জাস্ট থিটা বাদ দিবা, যে করে হোক, ইকুয়াল টু 50 এরকম। সো 15 এবার নিয়ে আসলেও হয়। সো আমার ধরো এরকম হবে, যেমন ছবিটা একটু আঁকি, রিয়েল ছবিটা আঁকার চেষ্টা করি। এখন কথা হচ্ছে দেখো এটা হচ্ছে কিন্তু আমার এক্স এর সহগ ওয়াই সহগ দুইটার সহগই কিন্তু পজিটিভ, তার মানে ঢালটা কিন্তু আসবে নেগেটিভ, ঠিক আছে? সো ঢাল নেগেটিভ আসলে এরকম আসবে, ধরো নিচের দিকে নামবে, তাহলে সরলরেখাটা হবে এরকম। আচ্ছা আগে আমি বিন্দুগুলো দিয়ে নিই, যেমন একটা হচ্ছে 4,0 বিন্দু এখানে ধরো, আরটা হচ্ছে -4,0 বিন্দু। সো এটা ধরো এখানে দুটো এক্স অক্ষের উপর অবস্থিত। সো ধরো সরলরেখাটা হচ্ছে এরকম, যেহেতু আমার ঢালটা হচ্ছে নেগেটিভ, সো নিচের দিকে নামবে আর কি। এরকম হলে দেখো আমার এটা হচ্ছে এই সরলরেখার সমীকরণ এইটা। সো এখানে আমার d1 হবে হচ্ছে এইটা, আর d2 হবে এইটা। সো এখানে দেখো d1 d2 কিন্তু সমান না, ঠিক আছে? এটা হচ্ছে আমার d1, এটা হচ্ছে আমার কি d2।
D2 তাহলে D1 আর D2 কিন্তু আমার এখানে সমান না। সো এটা ছিল আমার 1 নং সরলরেখা আর কি, মানে এই 1 নং সরলরেখার সমীকরণ আমাকে দেওয়া আছে। সো এখন দেখো তুমি কি করতে পারো, D1 ইন্টু D2 করবো আর কি, আর কিছু না। সো সেক্ষেত্রে আর স্থানাঙ্কগুলো জাস্ট 1 নং সমীকরণে বসাবা, তাহলেই হয়ে যায়। তাহলে আমরা এরকম লিখে দিই যে শর্ত মতো হচ্ছে D1 ইকুয়াল টু D1 ইন্টু D2 করলে দেখো আমি মূল্যাস নিয়ে না নিয়ে প্লাস মাইনাস নিয়ে কাজ করি, ঠিক আছে। এখানে মূল্যাস নিয়ে কাজ করলে হতো, তবে প্লাস মাইনাস নিয়ে কাজ করলে ভালো হয় বেশি। সো এরকম আসবে, একটা হচ্ছে তোমাদের প্লাস মাইনাস। দেখো যদি আমি D1 এর বেলায় কি করব, যে 4,0 বিন্দুটা বসাবো, তাহলে কত আসে 12 cos থিটা মাইনাসে 5 আসবে। আর 0 বসালে তো তোমার কেটে গেলে সরি -15 আসবে, ঠিক আছে। এটা আসবে ডিভাইডেড বাই আসবে তোমাদের কত সহগ, তার মানে এই যে 3 তোমার 9 cos স্কয়ার থিটা, একসাথে লিখে দিই 9 cos স্কয়ার থিটা হচ্ছে তোমাদের কত 25 sin স্কয়ার থিটা। থিটা। সো এটা একটা গেল, আরেকটা হবে আবার এখানে প্লাস মাইনাস সেম ভাবে, এটা হবে যেটা -12 cos থিটা -15, এটা হচ্ছে সেম। তাহলে রুটটা বাদ দিলে লিখলে হতো, এটা রুটটা উপর হচ্ছে 9 cos স্কয়ার থিটা প্লাস 25 sin স্কয়ার থিটা, ঠিক আছে। এরকম আসে প্লাস মাইনাস যুক্ত। সো দুইটা প্লাস মাইনাস থাকলে একদিকে প্লাস মাইনাস দিলে হয় আর কি, ঠিক আছে। সো আমি এরকম হবে প্লাস মাইনাস। এখন দেখো এটা কি করা যায়, একটা আছে 12 cos থিটা -15 আর -12 cos থিটা -15 আর কি। সো এটাকে আমার কি, কিন্তু আমি একইভাবে ওইরকম তোমাদের a প্লাস b ইন্টু b বসাইতে হবে। সো তাহলে দেখো 12 ইকুয়াল আসে 225 মাইনাসে তোমাদের কত আসে দেখো, আচ্ছা 15 করলে হচ্ছে 225, 15 স্কোয়ার 225, তাহলে এটা করলে আসবে তোমার, এটা হচ্ছে 144 cos স্কোয়ার থিটা আর এখানে আমি sin স্কোয়ার থিটা করলে 1 মাইনাস cos থিটা বসাই দেবো, 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা বসাই দেবো, ঠিক আছে। সো তাহলে দেখো যদি বসাই দিই তাহলে একসাথে মানটা কি আসে, এটা আসবে 9 cos থিটা, এখানে আসবে প্লাস 25 মাইনাস 25 cos থিটা, জাস্ট মানটা বসাই দিচ্ছি আর কি, 1 মাইনাস cos থিটা বসাই দিচ্ছি। সো এরকম যদি হয় তাহলে দেখো কি আসে প্লাস মাইনাস, মানে এখানে দেখো কত আসে, যেমন আমার নিচে আসবে দেখো করলে, আবার নিচে করি, এখানে আছে তোমাদের 25 থেকে 9 গেলে হচ্ছে তোমাদের কত 16, তাহলে 25 মাইনাস 60 cos স্কোয়ার থিটা আর কি। আর উপরে আসে কত দেখো, উপরে আসলে এমন একটা বানাতে হবে আর কি, বুঝতে পারছো। যদি এটা বানতে যায় তাহলে আমার কি কমন দেওয়া যায় দেখো, যদি 9 কমন নেই এখান থেকে তাহলে এটা আসে এরকম যে 25 মাইনাস এখানে হচ্ছে 16 cos থিটা আর কি, ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে দেখো আমি এটা কিন্তু কাটা চলে যায়, তাহলে শুধু 9 থাকবে আর কি, তাহলে প্লাস মাইনাস 9 আর কি, বা D1 ইন্টু D2 ইকুয়াল টু প্লাস মাইনাস 9। এটা কিন্তু আমার থিটা মুক্ত হয়েছে, থিটা মুক্ত আর কি, ঠিক আছে। সো মডুলাস নিলে তুমি শুধু প্লাস বানাইলে হবে, কোনো সমস্যা নেই, মানে মডুলাস নিয়ে
নান বানানো যায় আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো প্লাস মাইনাসটা আসছে কারণ হচ্ছে এটা হচ্ছে তোমাদের ওই ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজের জন্য আর কি, ঠিক আছে। অ্যান্টি ক্লক ওয়াইজের জন্য প্লাস আর হচ্ছে ক্লক ওয়াইজের জন্য প্লাস, ঠিক আছে। সো ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজে আমরা আসলে অনেক কিছু বুঝি এখানে তোমাদের মেনলি এই চ্যাপ্টারে। যেমন ওখানে তোমাদের ওই যে মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে বিন্দুটা সূক্ষ্মকোণ বা স্থূলকোণের মধ্যে অবস্থিত, এগুলোকে বোঝা হয়েছে প্লাস মাইনাস দিয়ে আর কি। এবং তোমাদের আমি সে সময় দেখাইছিলাম থিওরিতে। সো এই জন্য আর কি এখানে প্লাস মাইনাস না আছে, মানে অ্যান্টি ক্লক ওয়াইজ আর ক্লক ওয়াইজের জন্য। সো এই লাইনটা আসলে অনেকে বুঝতে চায় না। সো এই লাইনটা আমি কীভাবে লিখছি সেটা একটু দেখাই। সো এখানে দেখো আমার ছিল 12 cos থিটা। আচ্ছা এটা কিন্তু হয়ে গেছে, তাও একটু দেখাই দিচ্ছি। এখানে 12 cos এর -15 ছিল। সো আরেকটা ছিল হচ্ছে তোমাদের এরকম -12 cos থিটা -15 আর কি, ঠিক আছে। এরকম ছিল মানে ইসের পরে আর কি। সো এখন দেখো আমি এই 12 cos থিটাকে আমি ধরলাম ধরো এক্স, বা এটাকে ধরলাম ধরো ওয়াই, ঠিক আছে। এটাকে ধরলাম ওয়াই, আর এই -15কে ধরলাম হচ্ছে তোমার এক্স। তাহলে এটা কি আসে দেখো, এরকম এরকম দেখা যায় না, 12 cos থিটা প্লাস তারপর হচ্ছে -15 এরকম লেখা যায়। তাহলে দেখো এটা কি আসছে যে এক্স প্লাস ওয়াই এরকম আসে এটা। আবার এটাকে কি লেখা যায় দেখো, এখানে 12 cos থিটা ধরছি হচ্ছে আমরা ওয়াই, ধরো এটাকে ধরছি তোমার ওয়াই, আর এটাকে আমি এটা পুরোটাকে ধরছি হচ্ছে তোমার এক্স। তাহলে মাঝখানটা প্লাস আছে, তাহলে এটা কি লেখা যায় দেখো -y প্লাস এক্স এরকম লেখা যায়। তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসছে। তাহলে এটাকে আমি লিখতে পারি এরকম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এই সূত্রটা আমি এখানে জাস্ট অ্যাপ্লাই করছি এই যে এখানে আর কি, ঠিক আছে। বুঝতে পারছো? মানে 15 স্কোয়ার মাইনাস স্কোয়ার, আচ্ছা তোমার এটা স্কোয়ার। সো এটা হচ্ছে এরকম আসছে। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমাদের 5-এর 2 গেল। যদি আমার মাথাটা কাজ করতেছে না আজকে, অনেক টায়ার্ড, তাও ভাবছি একটু শেষ করে দিই, কারণ চ্যাপ্টারটা মোটামুটি ভালোই বড় হয়েছে, অনেকদিন যাবতই দেখাইতেছি। তো এটা বুঝতে, আর প্লাস মাইনাস কেন আসছে ওইটা বুঝতে পারছো, অ্যান্টি ক্লক ওয়াইজ আর ক্লক ওয়াইজের জন্য আসছে, ঠিক আছে। কারণ আমরা এখানে থিটা নিয়ে কাজ করতেছি। আমরা আগেও দেখাইছি তোমাদের যে ওখানে আমাদের প্লাস মাইনাস দিয়ে একটা সূক্ষ্মকোণ, মানে একটা বিন্দু একটা সূক্ষ্মকোণের মধ্যে থাকে, একটা বিন্দু কি আমার স্থূলকোণের মধ্যে থাকে, হ্যাঁ এইসব বিষয়ের জন্য আমার প্লাস মাইনাস আসে। সো আমাদের 5 নম্বর তাহলে শেষ। সো বাকি অঙ্কগুলো একটু পরে করি, এর আগে আর কিছু রিলেটেড অঙ্ক করি। যেমন 10 নম্বর যেমন বলছে যে কি বলছে দেখো, যে মূল বিন্দু থেকে এক্স সেক থিটা মাইনাস ওয়াই কোসেক থিটা ইকুয়াল টু কে, মানে মূল বিন্দু থেকে এই সরল রেখা, এবং এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু কে কস 2 থিটা রেখাতে লম্ব দূরত্ব যথাক্রমে পি ও পি ওয়ান হল প্রমাণ করে যায়। এত 4 পি স্কোয়ার প্লাস পি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। সো মূল বিন্দু থেকে এই সরল রেখা এবং এই সরল রেখার লম্ব দূরত্ব যথাক্রমে পি ওয়ান পি টু বলে দিয়েছে। সো এই পি ওয়ান বলে দিয়েছে। যেমন আমাকে দেখো 10 নাম্বারটা, এটা আসলে ইজি অনেক, যদিও সমীকরণগুলো একটু বাদে দেখা যাচ্ছে। যেমন এরকম তোমাকে একটা দিচ্ছে এক্স সেক থিটা মাইনাস ওয়াই কোসেক থিটা মাইনাস কে ইকুয়াল টু 0, এটা আমার 1 নং সরলরেখা। আরেকটা দিচ্ছে এরকম এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা মাইনাস কে কস 2 থিটা। সো এই দুইটা সরলরেখার সমীকরণ দিচ্ছে। এখন বলছে যে মূল বিন্দু থেকে এই রেখাতে লম্ব দূরত্ব যথাক্রমে পি পি আছে। মূল বিন্দু ধরো এটা রাখছো কি আর কি, মূল বিন্দু হচ্ছে আমার 0,0। সো এই দুইটা রেখার দূরত্ব বলে দিছে, লম্ব দূরত্ব হচ্ছে পি ওয়ান পি টু। সো ধরো এটা আমার একটা সরলরেখা, আর এটা আমার একটা সরলরেখা আর কি, ঠিক আছে। সো তারা এরকম, সো ধরো এরকম আর কি, এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা। সো একটা দিচ্ছে আমার, এটা আমার পি ওয়ান, এটা হচ্ছে পি, ঠিক আছে। এটা 1 নং সরলরেখা,
এটা ধরো আমার 1 নং সরল রেখা, এটা 2 নং সরল রেখা। সো বলছে পি পিওন, হ্যাঁ এটা 1 নং, এটা 2 নং ধরো। সো এরকম হলে লম্ব দূরত্ব বলছে, তাই তো? হ্যাঁ লম্ব দূরত্ব বলতে লম্ব দূরত্ব বুঝি। সো এটা হচ্ছে ব্যাপার। এখন দেখো আমি তাহলে মূলবিন্দু থেকে একটা সরল রেখার ক্ষেত্রে আমি জাস্ট দেখো জাস্ট 0 0 বসাই দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা জানি যে মূলবিন্দু মূলবিন্দু 0 0 থেকে 1 ও 2 নং সরল রেখার লম্ব দূরত্ব, হয়তো দেখো আমি একটা করতে পারি এরকম পি এর ক্ষেত্রে পি ইকুয়াল টু মানে 1 নং সরল রেখা, দেখো খালি ধ্রুবপদ হবে, কি আছে ধ্রুবপদ আছে কে, তাহলে এরকম মাইনাস কে আছে, আর দুটো বরাবর হচ্ছে তোমার এটা স্কোয়ার, তাহলে এটা কি হবে দেখো, এখানে আসবে হচ্ছে তোমার সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, এরকম আসে। সো এটাকে যদি করি তাহলে এটা আমার কে চলে আসবে, মূল আছে ভিতরে মাইনাস, আর প্রশ্ন ওঠে না। আর নিচে ধরো এটাকে আমি এরকম লিখতে পারি যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। দেখো দেখতে এত কঠিন মনে হলো, এত কঠিন না। সো এটাকেও যদি হয়, সো দেখো এটাকে আমি কী করতে পারি, উপরে আবার কে রাখলাম, আর নিচে দেখো আমার কস স্কোয়ার সাইন স্কোয়ার যদি এখানে আমি ই করি বা কস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা দ্বারা গুণ করে দিই, তাহলে দেখো কী হয়, উপরে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে নিচে যেটা থাকে এটা দ্বারা গুণ করে দেবে, বা এটা লসাগু দ্বারা গুণ করে দেবে, আর নিচে থাকে তোমাদের এরকম সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। সো এখানে 1 হয়ে যায়, তাহলে দেখো এরকম আসে। লম্ব দূরত্ব যথাক্রমে আমরা পি ও পি ওয়ান বলে দিই আর কি। তাহলে এরকম বলতে হবে, বা পি ইকুয়াল টু, দেখো আমি এখানে কে এখানে 1 বসাই দিই, আমি এখানে আছে, আর তোমাদের দেখো রুটের নিচে ছিল না, সাইন স্কোয়ার থিটা কস করছে, এই পুরোটার ভিতরে রুট ছিল, এরকম একটা ভুল করি। তো রুট করলে এখানে হচ্ছে সাইন কস থিটা হয়, সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা। তাহলে দেখো আমি এবার কী করতে পারি, এটাকে উপরে নিয়ে গেলে দেখো সাইন থিটা কস থিটার সাথে কিন্তু আমার কেটা গুণ হয়ে যাবে, তাহলে পি ইকুয়াল টু আমি এরকম বলতে পারি ইন্টু তোমার সাইন থিটা কস থিটা। দেখো এখন একটু সুন্দর হয়ে গেছে আগের চেয়ে। তো সাইন থিটা কস থিটা হলে এরকম বলতে পারি যে, এখন আমি এখানে একটা সূত্র বসে দিতে পারি যে, মানে একটা জিনিস আনতে পারি, দেখো পি ইকুয়াল টু আমি একটু হাফ দিয়ে, এটা আছে কে, এখানে 2 নিয়ে আসি, এটা 2 সাইন থিটা কস থিটা, দেখো কি আসে, তাহলে দেখো এখানে হাফ হাফ কিন্তু হাফ আর 2 গুণ করা যায়, তাহলে দেখো আমি সাইন 2 থিটা, তাহলে বা পি ইকুয়াল টু হাফ ইন্টু তুমি বলতে পারো যে কে সাইন 2 থিটা। সো এটা ধরো 3 নং সমীকরণ আর কি। আর একটা তোমার আবার পিওন যদি মান বসে তাহলে কি আসে, দেখো পিওন এখানে 2 নং সমীকরণের মান বসে, তাহলে 0 0 বসালে দেখো 0 0, তাহলে শুধু লাগবে কে কস 2 থিটা আর কি, তাহলে এরকম আসে মাইনাসের কে কস 2 থিটা, আর নিচে আসে তোমাদের তোমাদের কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এটা আরও সহজ, সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো এরকম আসে, এখানে চলে আসছে 1, তাহলে বা পিওন ইকুয়াল টু, দেখো উপরে এরকম লেখা যায়, দেখো এটা 1 চলে আসলে আমি এরকম আছে যে কে কস 2 থিটা এরকম আসে, এটা দেখো 4 নং সমীকরণ। এখন দেখো আমার লেফট সাইডেও কি বলছে, লেফট সাইডেও বলছে যে 4p স্কোয়ার প্লাস p1 স্কোয়ার, সো এটাই বসাই, দেখো কি আছে, এটা ইকুয়াল রাইট সাইড আসেনি, সুতরাং লেফট সাইড বলছে যে 4p স্কোয়ার প্লাস p1 স্কোয়ার, সো এটাকে আমি যদি বসাই তাহলে 4p স্কোয়ার মানে হচ্ছে এইটা আর কি, তাহলে এরকম আসে তোমাদের এরকম আসে 4 তো আসে ইন্টু 1/4, তাহলে আর কি কে স্কোয়ার সাইন স্কোয়ার
টু থিটা এরকম, প্লাস যদি তোমাদের দেখো এটা যদি করি তাহলে কে স্কোয়ার কজ স্কোয়ার টু থিটা। তাহলে দেখো সুন্দর মতো এখানে আমার, কারণ আমরা এটা 4 কাটা চলে যাচ্ছে, আর কে স্কোয়ার কমন এলে এখানে, ঠিক আছে, সাইন স্কোয়ার টু থিটা প্লাস কজ স্কোয়ার টু থিটা, তাহলে এখানে 1 হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু কত আসে, কে স্কোয়ার, এটা কে স্কোয়ার হবে, কে স্কোয়ার কমন কে স্কোয়ার, তাহলে এটাই কিন্তু আমার আনসার ছিল। দেখো এই যে কে স্কোয়ার প্রমাণ কিন্তু হয়ে গেছে আর কি। আর মডুলাসের ক্ষেত্রে আমরা জানি যদি এরকম থাকে যে আমরা এরকম কিন্তু এটাকে এস করে লিখতে পারবো আর কি, ঠিক আছে, এই জন্য এভাবে লিখছি। দেখো বুঝতে পারছো, এই ছিল তোমাদের 10। এখন 10 যদি বলি তাহলে 11 দেখে বললাম। যেমন 11 কি বলছে দেখো, এগুলো আসলে অনেক সহযোগ্য, যে a, b বিন্দুটি 3x - 4a + 1 এবং 4x + 3a - 1 রেখা দিয়ে হতে সমদূরবর্তী হলে দেখাও যে a + 7b = 0 অথবা 7a - b + 3 = 0। আচ্ছা, এটা সমদূরবর্তী হলে কিন্তু একটা সমদ্বিখণ্ড হওয়ার সম্ভাবনা থাকে আর কি। সো এখানে আমার দুইটা সরল রেখা দিচ্ছে, একটা বিন্দু দিচ্ছে, তাহলে দেখা যাচ্ছে তোমাদের এরকম। দেখো এটা হচ্ছে 11। সো দেখো আমি যদি ছবিটাকে, যেমন দুইটা সমীকরণ দিচ্ছে, একটা হচ্ছে 3x - 4y + 1 = 0, আর একটা দিচ্ছে তোমাদের এবং 4x + 3y + 1 = 0। সো এরকম হলে এখন ও আমাকে মেইনলি হচ্ছে দুইটা সরলরেখা দিয়েছে, বলছে যে এরকম, আর একটা বিন্দু দিয়েছে, বলছে যে এই বিন্দু হতে দুইটা সরলরেখা সমদূরবর্তী হলে, তাহলে আমি দেখো বিন্দু হচ্ছে এটা, ধরো এটা আসলে আগের থিওরিটার মতো, এটা হচ্ছে আমার, সো এই দুটো বিন্দু হতে আমার এই দুইটা সরলরেখা সমদূরবর্তী, তাহলে দেখো বিষয়টা এরকম ছিল, সমদূরবর্তী হলে আমাদের ওই পুরাতন একটা থিওরি ছিল ওইটার মতো আসবে আর কি। দেখো এটা আমার 1 নং, এটা আমার 2 নং সরলরেখা। সো ও বলছে এই বিন্দু হতে আমার 1 ও 2 নং সরলরেখা সমদূরবর্তী, তাহলে দেখো এটা যদি আমার এই দূরত্ব কিন্তু সমান বলছে, মানে এটা যদি আমার হয় d1, এটা হচ্ছে আমার d2, সো এই d1 আর d2 বলছে সমান, ঠিক আছে। সো এটা এটা হয়, বা এখানে কিন্তু আমার তাহলে একটা সমদ্বিখণ্ডক হয় এরকম, ঠিক আছে, এরকম। এটা ছিল 3 নং, আবার এইদিকেও কিন্তু আমার একটা সমদ্বিখণ্ডক আসে, এটা ছিল 4 নং, তোমাদের মনে থাকে আর কি, মানে কোণের সমদ্বিখণ্ডক আর কি, ঠিক আছে। সো তুমি এরকম বলতে যে মনে করি বলে দেবে যে মনে করি তোমাদের a, b বিন্দুটি থেকে 1 ও 2 নং সরলরেখার বা লম্ব দূরত্ব যথাক্রমে d1 d2 ছাড়া শর্ত মতো তুমি বলতে পারো dn = 2। তাহলে দেখো এখানে যদি হয় তাহলে আমি d1টা কি বসাতে পারি, যেমন এটা হতে আমার কি বলে, আমি জাস্ট এখানে 1 নং এ জাস্ট a আর b বসাবো, 2 নম্বর সেম। সো এখানে দেখো আমি কি বসাতে পারি, যেমন এখানে যদি বসাই তাহলে 3a, দেখো এখানে 3a মাইনাস তোমাদের হচ্ছে 4b, এরকম আসে 4b + 1, এটা আসে মডুলাসের ভিতরে √3² মানে এরকম 3² + 4² একসাথে লিখে দিই, মাইনাস দেওয়ার দরকার নেই, ইকুয়াল টু এখানেও আমার কি আসে দেখো সেম, এটা আসবে তোমাদের 4b 4a সরি প্লাস তোমাদের হচ্ছে কি বলে তোমাদের হচ্ছে
বি 3b প্লাস 1 এরকম, নিচে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে এরকম আসবে। ঠিক আছে, যদি হয় তাহলে আমি তোমাদের ইটা উঠাই দিয়ে আর কি, মডুলাস উঠাই দিলে তুমি একদিকে প্লাস মাইনাস দিলে হবে। সো দেখো এইটা কিন্তু কাটা চলে যায়। ঠিক আছে, সো মডুলাস যদি উঠাই তাহলে দেখো এখানে আসে 3a মাইনাস 4b প্লাস 1 এরকম ইকুয়াল টু প্লাস মাইনাস 4a প্লাস 3b প্লাস 1। ঠিক আছে, সো প্লাস মাইনাসের আমি একদিকে দিচ্ছি আর কি, দুদিকে দেওয়ার দরকার নেই। সো এখানে দেখো আমি প্লাস নিয়ে একটা পাইতেছি সমীকরণ, তোমাদের একটা প্লাস নিয়ে একটা জিনিস আসতেছে আর মাইনাস নিয়ে একটা জিনিস আসতেছে। এখন এটার কারণটা কি দেখো, এখানে আমার হচ্ছে তোমাদের হচ্ছে সমদ্বিখণ্ডক ছিল কিন্তু দুইটা, কারণ দেখো এই একটার কথা বলছি, একটার কথা বলছি, কারণ এখানে আছে তোমাদের 1 নং আর 2 নং সরলরেখা থেকে তুমি বলছো যে আমার 1 নং ও 2 নং সরলরেখা মানে দুটির সমদ্বিখণ্ডক কিন্তু এই একটাই একটা। এখন বলছো যে 1 ও 2 নং সরলরেখা হচ্ছে তোমার এ কমা বি বিন্দুর হচ্ছে সমদূরবর্তী আর কি। ঠিক আছে, সো সমদূরবর্তী হলে আমরা জানি, কারণ এখানে যদি আমার এই বি বিন্দুটা হয়, দেখো এখানে যদি হয় এ কমা বি, তাহলে এই দূরত্ব কিন্তু আমার কি, দেখো এটা ওটাও কিন্তু আমার এটা ডিএন, এটা যদি আমার ডি2 হয় এটা কিন্তু আমার ডিএন। সো এটাও কিন্তু আমার কি হয়, মানে যে আগের মতো মানে সমদ্বিখণ্ডকের সমীকরণ, আমরা এখানে উপরের দিকেও কিন্তু এটা দিতে পারি আর কি। ঠিক আছে, সো এটা হতেও কিন্তু আমার 1 নং সরলরেখা 2 নং সরলরেখা কিন্তু তোমাদের বা সমদূরবর্তী বলতে পারো আর কি। আমরা তো আগেই বলছি যে একটা বিন্দু হতে একটা সরলরেখা মানে দুটি সরলরেখা যদি সমদূরবর্তী হলে সেখানে আমরা দুটি সরলরেখা পাবো বা দুটি কি পাবো, যে আমি সমদ্বিখণ্ডক পাবো আর কি। ঠিক আছে, সো এই জন্য আমার এখানে দুটি জিনিস আসবে আর কি, একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে আর কি। ঠিক আছে, দুইটা সমদ্বিখণ্ডক সমীকরণ এরকম বলতে পারো। সো তুমি বলতে হবে এরকম প্লাস নিয়ে আমি আসবে 3a মাইনাস 4b প্লাস 1 ইকুয়াল টু দেখো কত আসে 4a প্লাস 3b প্লাস 1। ঠিক আছে, প্লাস 1, তাহলে এটা করলে কত আসে দেখো a প্লাস 7b, এটা 7b ইকুয়াল টু 0, a প্লাস b 7b ইকুয়াল টু 0। আর একটা হচ্ছে মাইনাস নিয়ে এরকম আসে যে 3a মাইনাস 4b প্লাস 1 মাইনাস 4a মাইনাস 3b মাইনাস 1 এরকম আসে। সো দেখো এটাকে আসলে এটা আমার ইকুয়াল টু ছিল, সো এটাকে যদি এর পাশে নিয়ে যাই তাহলে এরকম আসে। এটা আবার এটা গেল তোমার যে 7a তারপর সেটা আনলে তোমাদের মাইনাস বি প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, সো এরকম আছে দুইটা, বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের ব্যাপার। দেখো এখানে এটি আছে 7a মাইনাস বি প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, দুইটা সমদ্বিখণ্ডকের জন্য দুইটা আসছে আর কি। সো এই হচ্ছে ব্যাপার। আর মডুলাসটা আমরা জানি যে এখানে মডুলাস হচ্ছে প্লাস মাইনাস দিচ্ছে আর কি, একদিকে প্লাস মাইনাস দিলে হয়, মানে এরকম ছিল আমরা এখানে ওয়াই হয় তাহলে তোমরা এরকম দিও যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই। ঠিক আছে, সো এইটাই আমরা এখানে শুধু একদিকে প্লাস মাইনাস দিচ্ছি, এই গেল। এরপর আরেকটা ম্যাথ দেখো 11-2টা দেখতে পারো কি বলছে যে 11-2 বা 3 যে কোনো একটা দেখো তাহলে হয়। যেমন এখানে দেখা যে বলছে 4x প্লাস 3y ইকুয়াল টু c এবং 12x মাইনাস 5y ইকুয়াল টু 2 ইন্টু c প্লাস 3 রেখা দেয় মূল বিন্দুতে সমদূরবর্তী আছে। একই কথা বলছে ভাই, c এর ধনাত্মক মান নির্ণয় করো। সো এরা দুইটা সরলরেখা হচ্ছে আমার, দুইটা সরলরেখা আছে মূল বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে এটা একটু দেখো এরকম, মূল বিন্দু থেকে 1 নং আর 2 নং সরলরেখা সমদূরবর্তী। যেমন 11-3 আর কি, এরকম 4x প্লাস 3y মাইনাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার 1 নং। আরেকটা হচ্ছে তোমাদের 12x মাইনাস 5y মাইনাস 2 ইন্টু c প্লাস 3, এটাকে বেশ নিয়ে এলাম ইকুয়াল টু 0। সো মূলবিন্দু হতে এটা ওরা হচ্ছে তোমার বলছে যে সমদূরবর্তী। সো সেম এখানে দুইটা আসবে, ধরো এটা মূলবিন্দু আর কি,
সো দেখো এটা যদি আমার হয় 1 নং, এটা আমার যদি 2 নং হয়, তাহলে এই দূরত্ব আমার কি সমান d1 আর d2 সমান, এটাই বলছে আর কি। সো যদি হয় তাহলে আমি শর্ত মতে বলে দিতে এরকম, সেভাবে মান বসালে দেখো হয়ে যায় আর কি, ঠিক আছে। এখন দেখো আমি যদি বসাই তাহলে এখানে দেখো যদি মূল বিন্দু তাহলে সব 0 হয়ে যাবে, তাহলে সি মানে ধ্রুবপথ থাকবে, তাহলে এখানে আসবে হচ্ছে আমার 1 মধ্যে মাইনাস সি ডিভাইড বাই হচ্ছে তোমাদের এখানে কত 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এরকম আসে, ইকুয়াল টু তোমাদের দেখো এখানে কি আসে যে এখানে আছে -2 ইন্টু সি প্লাস 3, এরকম -2 ইন্টু তোমাদের সি প্লাস 3 রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস ধরো -5 স্কোয়ার বা 5 স্কোয়ার বলতে হবে এরকম। তাহলে এটাকে আমি লিখতে পারি যে দেখো এটা c/5 হবে, মানে যদি মডুলাস করি তাহলে সে প্লাস মাইনাস ও বলছে এরকম। যেমন এটা আমি যদি করি তাহলে একটা 2 মানে মডুলাসটা উঠে দিলাম আর কি, ইন্টু সি প্লাস 3, আর এটার নিচে আসবে কত তোমাদের 13, ঠিক আছে। সো এরকম আসে। তাহলে আমি কি করতে পারি, এখানে আমি কি গুণ করে দিলে এরকম আসবে যে 13c ইকুয়াল টু তোমাদের এটা গুণ করলে তো প্লাস মাইনাস 10 সি প্লাস 3 এরকম আসে। সো এখন দেখো আমরা যে একটু আগে যে দেখছি যে একটা বিন্দুতে যদি দুটো সরলরেখা সমদূরত্ব হয় বা দূরত্ব যদি সমান হয়, তাহলে আমার কি হয়, আমরা একটা মান না পেয়ে কিন্তু দুইটা মান পাইছি। যেমন এই যে এখানে, ঠিক আছে, যেমন প্লাস মাইনাসের জন্য আমরা দুইটা মান আছে, এই যে এখানে দেখাইছে আর কি, ঠিক আছে। একটা প্লাসের জন্য একটা, মাইনাসের জন্য পাইছি, মানে ধনাত্মকের জন্য একটা পাইছি আর একটা কি ঋণাত্মকের জন্য পাইছি। তো কিন্তু এখানে দেখো আমার এখানে আমি দুইটা মানই পাইছি, দেখতে পাইছি, কিন্তু আমার কি কইছে শুধু ধনাত্মকটা নিতে বলছে যে তোমাদের কি যে সি এর ধনাত্মক মান নির্ণয় করো আর কি, ঠিক আছে। সো ধনাত্মকটা চাইছে আর কি, শুধু প্লাসের জন্য নিয়ে কাজ করলে হবে আর কি, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু মেইনলি সি এর মান দুইটা আসছে, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য, বুঝো এখানে, ঠিক আছে। সো আমরা হচ্ছে তোমাদের শুধু প্লাসটা নিয়ে কাজ করবো, যদি প্লাস নিয়ে কাজ করি তাহলে কি আছে, তোমার এটা আসবে 13c ইকুয়াল টু তোমাদের 10 গুণ করে দিতে, তাহলে ইকুয়াল টু তোমাদের 10c প্লাস 30 এরকম আসবে। সো যদি করি তাহলে 3c ইকুয়াল টু কত আসে দেখো, ইকুয়াল টু আসবে তোমাদের 30 বা c ইকুয়াল টু আসে 10। সো এটা হচ্ছে তোমাদের প্লাসটা নিয়ে কাজ, এটাই চাইছে ওরা আর কি, অ্যান্সার দেখো এটাই। আর c এর মান c ইকুয়াল টু 10 আছে, দেখো c ইকুয়াল টু 10 দেওয়া আছে। সো এখন তুমি মাইনাস তো যদিও চায় নাই, কারণ এখানে আমার সমদ্বিখণ্ডক ছিল দুইটা আর কি। তাহলে 13c ইকুয়াল টু কত আসবে দেখো, মাইনাসটা নিলে তাহলে হচ্ছে -10c -30 আর কি, -10c -30 এরকম আসে। তাহলে দেখো এটা আসছে 23c মানে ইকুয়াল টু হচ্ছে -30। তাহলে আমার দেখো কি আসে, c ইকুয়াল টু -30 ডিভাইড বাই 23, তবে এই মানটা উনি না বলছে আর কি, ঠিক আছে। সুতরাং তুমি বলতে পারো যে নির্ণয় c এর ধনাত্মক মান 10, এটাই অ্যান্সার আর কি, ঠিক আছে। সো সি এর প্লাসটা শুধু আমাকে চাইছে, এই জন্য আমি শুধু প্লাস নিলাম। সো যাই হোক, ক্লাসটা অনেক লং হয়ে গেছে, এই পর্যন্তই থাক, আমি নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো দেখাবো। আর এই ক্লাসটাতে আসলে আমার অনেক মানে ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, অনেক সময় অনেক ভুল কথা বলছি, কারণ আমার মাথাটা কাজ করতেছে না, সারা রাত আর কি ঘুম হয় নাই। দুইটা ক্লাস নিয়েছি প্রায় তোমাদের বলতে পারো 3-4 ঘন্টার একসাথে, তাও টানা। সো যদি কখনো মিস্টেক হয়ে থাকে তোমরা একটু কষ্ট করে ওটাকে কারেকশন করে নিও।